একটি সরকারি অফিসের স্টাফেরা ডিউটিতে গিয়ে আটকা পড়ে যায়। তাদেরকে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপরে তাদের গেম খেলতে বাধ্য করা হয় এবং একে অপরকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়। সবাই মরে গিয়ে যে বেঁচে থাকবে সেই শেষ পর্যন্ত বিজয়ী হবে। এদের ভেতরে প্রিয় বন্ধু, প্রেমিকা সহ অনেক কাছের মানুষও ছিল। শেষ পর্যন্ত তারা কি প্রিয়জনদের খুন করতে পারবে? আর এই গেমটাই বা কারা কন্ট্রোল করছে জানতে হলে আসুন শুনে আসি দ্য বেলকো এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন। কলম্বিয়ার বোগোতা শহর থেকে অনেকটা দূরে বেশ শুনশান একটা জায়গায় দ্য বেলকো ইন্ডাস্ট্রির অফিস রয়েছে। এই কোম্পানিটা সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এছাড়া এখানকার সিকিউরিটিও বেশ টাইট। শুধুমাত্র স্টাফ এবং অ্যাপ্রুভড ভিজিটরেরা ভেতরে ঢুকতে পারে। তো সকালে স্টাফেরা সবাই নির্ধারিত সময়ে অফিসে আসছিল, কিন্তু আজকে কোনো কারণে সিকিউরিটি অনেক বেশি টাইট করে দেওয়া হয়েছিল। একদল মিলিটারি এসে পুরো অফিস ঘিরে রেখেছে। তারা প্রত্যেকটা স্টাফের লাইসেন্স, আইডি কার্ড থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সার্চ করে তবেই ভেতরে ঢুকতে দিচ্ছে। চেকিংয়ের সময় অফিসের একজন স্টাফ ব্যারি একজন মিলিটারিকে জিজ্ঞেস করে, এখানে কোনো বোম থ্রেট আছে নাকি? এত চেকিংয়ের কারণ কি? মিলিটারি তাকে এই ব্যাপারে কোনো উত্তর দেয় না। ব্যারি খেয়াল করে দেখে তাদের কোনো কলিগকে মিলিটারি ঢুকতে না দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। ব্যারি অবাক হয়ে এই ব্যাপারেও জিজ্ঞেস করে, কিন্তু এবারও তাকে কিছুই জানানো হয় না। অনেক বিস্ময় নিয়ে ব্যারি এবং অন্যরা যারা পারমিশন পেয়েছে তারা অফিসের ভেতরে ঢোকে। আজকে অফিসে ড্যানি নামের নতুন একজন মেয়ে স্টাফ জয়েন করতে এসেছে। তাকেও ভেতরে আসার অনুমতি দেওয়া হয়েছে। ড্যানিকে অফিসের সিনিয়র স্টাফ ভিন্স কোম্পানির সমস্ত ইনস্ট্রাকশন এবং ফ্যাসিলিটিস বুঝিয়ে দেয়। পাশাপাশি জিজ্ঞেস করে গতকাল ডাক্তার ড্যানির মাথার পেছনে ট্রেসার বসিয়েছে কিনা। এই কোম্পানির একটা মেজর রুলস হলো প্রতিটা স্টাফের মাথার পেছনে চামড়ার নিচে একটা ট্রেসার অথবা ট্র্যাকার বসানো লাগে। ভিন্স বলে এখানে প্রায় কিডন্যাপিংয়ের ঘটনা ঘটে, তাই স্টাফেরা কেউ বিপদে পড়লে যাতে তাদের ট্র্যাক করে উদ্ধার করা যায়, এই জন্য এই ট্রেসার চিপ বসানো হয়। তো সব বুঝিয়ে দেবার পরে ড্যানিকে কাজে বসতে বলা হয়। এদিকে লিয়ান্ড্রা নামের একটা মেয়ে স্টাফ নিজের ডেস্কে বসেছিল। তখন সে খেয়াল করে তার কলিগ উইন্ডেল তার দিকে এক নজরে তাকিয়ে আছে। লিয়ান্ড্রা বিরক্তি নিয়ে উইন্ডেলের দিকে তাকালে তখনও সে চোখ সরায় না। তখন লিয়ান্ড্রা তাকে মেসেজ দিয়ে বলে, কেউ যখন বুঝে যায় তার দিকে তাকিয়ে আছো তখন ভদ্রতাসূচকভাবে হলেও চোখ সরিয়ে নিতে হয়। এভাবে তাকিয়ে থাকলে তোমার চোখ কেটে নিব। উইন্ডেল লিয়ান্ড্রার মেসেজ দেখে হেসে ফেলে। কিছু মানুষ আছে এমন, এদের লজ্জা শরম ব্যক্তিত্ব বলে কিছুই নাই। একটু পরে লিয়ান্ড্রার কাছে আরেক কলিগ মাইক আসে এবং দুজনে একটু খুনসুটি করে, কারণ দুজনের মাঝে রিলেশন চলছিল। একটু পরে মাইক নিজের ডেস্কে চলে যায়। তখন সে জানালা দিয়ে খেয়াল করে একজন মিলিটারি পুরনো গোডাউনের দিকে যাচ্ছে। এই গোডাউনটা দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে। এই মিলিটারিদের কার্যক্রম তার অদ্ভুত লাগছিল। তাই সে সিকিউরিটি অফিসার ইভানকে ফোন করে জিজ্ঞেস করে মিলিটারিরা এখানে কেন এসেছে। ইভান জানায় এদেরকে সেন্ট্রাল থেকে পাঠানো হয়েছে। ইভানকে মেইল করে সেন্ট্রাল থেকে এই ব্যাপারে জানানো হয়েছে, তবে এরা এক্স্যাক্টলি কি কারণে এসেছে এটা ইভানও জানে না। আবার এই মিলিটারিরাও কারোর সাথে তেমন কথাবার্তা বলছিল না, তাই ওদের কাছ থেকেও কিছু জানা যাচ্ছে না। তারা কথা বলছিল, হঠাৎ অফিসের ইন্টারকম স্পিকারটা অন হয়ে যায়। সব স্টাফেরা বেশ হকচকিয়ে যায়। ইমার্জেন্সি ইনস্ট্রাকশন ছাড়া কখনো ইন্টারকম স্পিকার ইউজ করা হয় না। ইন্টারকম থেকে বলা হয় এই অফিসে এখন 80 জন স্টাফ আছে। আগামী আধা ঘন্টার ভেতরে তোমরা তোমাদের যে কোনো দুজনকে মেরে ফেলো। মারার জন্য তোমরা কোন দুজনকে সিলেক্ট করবে বা ওদেরকে কিভাবে মারবে এটা তোমাদের ব্যাপার। যদি আমার নির্দেশ অমান্য করো তাহলে এর ফল খুব খারাপ হবে। ইন্টারকমের ইনস্ট্রাকশন শুনে অনেকেই ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়, আবার কেউ আতঙ্কে প্যানিকড হয়ে যায়। ভিন্স দ্রুত কন্ট্রোল রুমে ছুটে যায়, কারণ সেখান থেকেই ইন্টারকম ইউজ করা হয়, কিন্তু সেখানে কেউই ছিল না। অর্থাৎ অন্য জায়গা থেকে কোনোভাবে ইন্টারকমকে কন্ট্রোল করছে। এদিকে একজন মহিলা স্টাফ আতঙ্কে অফিস থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তখনই অফিসের দরজাটা মেটাল শিটে আটকে যায়। শুধু তাই না, কয়েক মুহূর্তের ভেতরে পুরো বিল্ডিংটাই মেটাল শিটের মাধ্যমে সিলগালা হয়ে যায়। এই মেটাল শিটগুলো মূলত বহিঃশত্রুর আক্রমণের সময়ে ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করতে লাগানো হয়েছিল, কিন্তু এগুলোতেই আজ তারা আটকা পড়ে গেল। একটু পরে অফিসের দুজন টেকনিশিয়ান অফিস রুমে আসে। তারাও বুঝতে পারছে না
এই মেটাল শিটগুলো কিভাবে অ্যাক্টিভেট হয়ে গেল। মাইক তাদেরকে ব্লোটর্চ দিয়ে মেটাল শিটগুলো গলিয়ে ফেলতে বলে, তাই টেকনিশিয়ানরা সেই কাজে চলে যায়। কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টার পরেও তারা মেটাল শিট গলাতে পারে না। ব্লোটর্চের তীব্র হিটেও মেটাল গরম হচ্ছিল না, তাই তারা বুঝতে পারছিল না এগুলো কি দিয়ে বানানো। এদিকে অফিসে একটা থমথমে পরিবেশ বিরাজ করছিল, তাই অফিসের সিইও ব্যারি সবাইকে এক জায়গায় ডেকে বলে, এখানকার পরিস্থিতি বেশ অদ্ভুত, তবে তারা এতজন আছে সবাই মিলে নিশ্চয়ই এই সমস্যার সমাধান করে ফেলবে। তাই সে কাউকে প্যানিক না হয়ে নিজেদের কাজ করতে বলে। এরপরে কয়েকজন স্টাফ ছাদের ওপরে চলে যায়। ছাদ থেকে তারা একজন মিলিটারিকে দেখতে পেয়ে জোরে চিৎকার করে ডাকাডাকি করে এবং হাত নাড়িয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কিন্তু মিলিটারি তাদের দিকে ঘুরেও তাকায় না। তখন তাদের একজন কলিগ বলে, এটা হয়তো কোনো সাইকোলজিক্যাল টেস্ট। তারা চাকরিতে জয়েন করার সময়ে ওদের এগ্রিমেন্ট লেটারে সাইন করেছিল। সেই এগ্রিমেন্ট অনুযায়ী তারা স্টাফদের সাথে যা ইচ্ছে করার ক্ষমতা রাখে। এই জন্য হতে পারে অথরিটি তাদের সাথে কোনো সাইকোলজিক্যাল গেম খেলছে আর দেখতে চাইছে স্টাফেরা এরকম পরিস্থিতিতে কি করে। ছেলেটার কথা শেষ হতে না হতেই তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার মাথার খুলি উড়ে যায়, রক্ত এবং মগজ বেরিয়ে মেয়েটার সাথে সাথেই মরে যায়। এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে অফিস রুমেও একজনের সাথে সেম ঘটনা ঘটে। গান ফায়ার হচ্ছে ভেবে সবাই চেয়ার টেবিল দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। তবুও আরও দুজন সহ মোট 4 জন সেমভাবে মাথার পেছনে ব্লাস্ট করে মারা যায়। ব্যারি ভয় না পেয়ে একজনের লাশের কাছে আসে এবং ক্ষতস্থান চেক করে বলে, এদেরকে গান ফায়ারে মারা হয়নি, বরং এদের মাথার পেছনে ব্লাস্ট হয়েছে। তাদেরকে চাকরিতে জয়েনের সময়ে মাথার পেছনে ট্রেসার চিপ বসানো হয়েছিল। হতে পারে সেই চিপের মাধ্যমে বোম অ্যাক্টিভেট করা হয়েছে, আর এই কারণে সেখানে ব্লাস্ট করে এরা মারা গেছে। কথাটা শুনে মাইক খুবই ঘাবড়ে যায়। সে দ্রুত ড্রয়ার খুঁজে একটা ড্যাগার বের করে এবং সেটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। সে মাথার পেছনে কেটে ট্রেসার চিপটা বের করে ফেলতে চাইছিল, কিন্তু ইন্টারকমে তাকে অ্যালার্ট করে বলা হয় সে এই কাজ করলে তার চিপও ব্লাস্ট করবে এবং সে মারা যাবে। তবুও মাইক না শুনে মাথার পেছনে কাটতে শুরু করে। তখন ইন্টারকমে 10 থেকে 1 পর্যন্ত কাউন্টডাউন শুরু হয়। লাস্ট মুহূর্তে মাইক প্রাণের ভয়ে থেমে যায় এবং রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসে। কলিগেরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পেগি নামের একজন তার কাটা জায়গায় সেলাই করে দেয়। সবাই নতুন করে ভাবতে শুরু করে এখন কি করা যায়। তবে মাইকের ঘটনায় তারা কনফিউশনে পড়ে। মাইক কি করছে এটা ওরা জানলো কিভাবে, যেহেতু অফিসের কন্ট্রোল রুমে কেউ নেই আর সার্ভিলেন্স রুমের দায়িত্বে শুধুমাত্র ইভানই রয়েছে। তো তাদের 2-3 জন কলিগ অফিসের বিভিন্ন জায়গায় হাতটাতে শুরু করে এবং 3টা সিক্রেট ক্যামেরা খুঁজে পায়। এতে তারা বুঝে যায় পুরো বিল্ডিংয়ে অসংখ্য সিক্রেট ক্যামেরা আছে, যার মাধ্যমে তাদেরকে মনিটরিং করা হচ্ছে। এদিকে যে 4 জন মারা গেছে তাদের ভেতরে একজন ইভানের খুব ক্লোজ বন্ধু ছিল। বন্ধুর শোকে সে আপসেট হয়েছিল। ব্যারি তাকে সান্ত্বনা দেয়। এরপরে ব্যারি ইভানের কাছে অস্ত্রাগার, মানে যেখানে গার্ডদের অস্ত্র রাখা থাকে, সেই রুমের চাবি চায়। এখানে যে পরিস্থিতি তাতে তাদের নিজেদের প্রোটেকশন রাখা জরুরি, কিন্তু গার্ড ছাড়া অন্য কোনো স্টাফদের হাতে অস্ত্র দেওয়ার নিয়ম নেই। তাই ইভান ব্যারিকে অস্ত্রাগারের চাবি দেয় না। যাই হোক, একটু পরে আবারও ইন্টারকমে ইনস্ট্রাকশন শোনা যায়। সব স্টাফদের আবারও একবার সতর্ক করে দেওয়া হয়, তারা যদি ইনস্ট্রাকশন মানে তবে বাঁচবে, না হলে নেক্সট টাইম থেকে রুলস ব্রেক করা মাত্রই তাদের মেরে ফেলা হবে। আগের রাউন্ডে তাদের 30 মিনিট সময় দেওয়া হয়েছিল এবং এর ভেতরে 2 জনকে মারতে বলা হয়েছিল। তারা নির্দেশ মানেনি, তাই র্যান্ডমলি 4 জনকে মেরে ফেলা হয়েছে। নির্দেশ না মানায় 2 জনের জায়গায় 4 জনকে মারা হলো। তো এরপরে তাদের নেক্সট রাউন্ডের জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়। এখন অফিসে 76 জন স্টাফ বেঁচে আছে আর ঘড়িতে বাজছে 12টা 47 মিনিট। তাদেরকে 2টা 47 অর্থাৎ 2 ঘন্টা সময় দেওয়া হয় এবং যে কোনো 30 জনকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ না মানলে এবার 30-এর ডাবল 60 জনকে মেরে ফেলা হবে। ঘোষণা শুনে স্টাফেরা সবাই প্যানিকড হয়ে যায়। প্রথম রাউন্ডের অভিজ্ঞতা থেকে তারা বুঝে গিয়েছে নির্দেশ না মানলে তাদের মৃত্যু নিশ্চিত। তাই অনেকেই ছুটে গিয়ে কাঁচি ছুরি যা কিছু পায় অন্যদের মারা এবং নিজেদের আত্মরক্ষার জন্য সংগ্রহ করতে থাকে। দুর্বলেরা সেফ জায়গায় খুঁজতে থাকে যাদের সেখানে লুকাতে পারে। এরই মধ্যে একজন ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। তার ধারণা ছিল ফায়ার অ্যালার্ম ফায়ার সার্ভিসের অফিসের সাথে কানেক্টেড, এখানে অ্যালার্ম বাজলে ওখানে সিগন্যাল যাবে। কিন্তু ইভান জানায় এই ফায়ার অ্যালার্ম শুধু এই বিল্ডিংয়ের ভেতরেই শোনা যাবে, এর আওয়াজ বাইরে যাবে না।
তাই তাদের এই প্রচেষ্টাও ব্যর্থ হয়। এদিকে অপারেটর দুজন বার্ড এবং লনি মেটাল শিট খোলার জন্য এখনও কোনো উপায় পায়নি। লনির মৃত্যুর ভয়ে প্রচণ্ড ঘাবড়েছিল। বার্ড তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে, কিন্তু লনি অতিরিক্ত আতঙ্কে রেঞ্চ দিয়ে বার্ডের মাথায় আঘাত করে দেয়, ফলে বার্ড মারা যায়। এই সময় আবার সবার কাছ থেকে পালিয়ে নতুন স্টাফ ড্যানি এখানেই বেসমেন্টে লুকিয়েছিল। সে বার্ডের হত্যাটা দেখে ফেলে, আর লনিও বুঝে যায় এখানে ড্যানি লুকিয়ে আছে এবং সে তাকে হত্যা করতে দেখে ফেলেছে। তাই সে ড্যানিকে আটকানোর চেষ্টা করে। ধস্তাধস্তির সময়ে আচমকা দেয়ালে লাগানো পেরেক লনির ঘাড়ে ঢুকে যায়, ফলে সেও মারা যায়। তখন ড্যানি সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে অফিসের স্টাফেরা সবাই নেক্সট ডে কি করবে এটা নিয়ে আলোচনায় বসে। তাদের বাইরে থেকে কোনো সাহায্য পাবার আশা নেই। মিলিটারিরা তাদেরকে হেল্প করবে না, আর তাদের বিল্ডিং এতটা শুনশান জায়গায় যে মেইন রোড থেকেও সেটা বেশ খানিকটা দূরে। তাই তারা যতই ডাকাডাকি করুক কেউই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে না। তাই বেশিরভাগই তাদের ভেতর থেকে 30 জনকে মেরে ফেলতে চাইছিল যাতে বাকিরা বেঁচে যায়, কিন্তু মাইক এটা একদমই সমর্থন করছিল না। এটা সম্পূর্ণ বিবেকহীন কাজ। তাছাড়া 30 জনকে মারার পরে বাকিরা যে বেঁচে যাবে এরও কোনো গ্যারান্টি নেই। হতে পারে তার পরের রাউন্ডে বাকিদেরও মেরে ফেলা হবে। তবে সবাই মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়েছিল, তাই কেউই মাইকের সাজেশন মানে না। সবাই অন্যকে স্যাক্রিফাইস করে নিজে বাঁচতে চাইছিল। একটু পরে ব্যারি কয়েকজনকে নিয়ে একটা টিম বানায়। ইভান যেহেতু অস্ত্রাগারের রুমের চাবি দেয়নি, তাই ব্যারি অস্ত্রাগারের রুমের তালাটা ভাঙার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে ব্লো টর্চের মাধ্যমে উইন্ডেলকে দিয়ে তালাটা গলাতে শুরু করে। এই সময় সেখানে মাইক, ইভান এবং লিয়ান্ড্রা চলে আসে। মাইক এবং ইভান দুজনে বাধা দেয়। মানুষের হাতে অস্ত্র পড়ে গেলে তারা রক্তের নেশায় মেতে উঠবে। ওরা না শুনলে ইভান এক পর্যায়ে নিজের গান বের করে এবং ওদের দিকে গান পয়েন্ট করে। তবে মাইক তাকে শান্ত করে গানটা নিয়ে নেয় এবং প্লাগটা গুলি করে উড়িয়ে দেয়, যাতে ওরা ব্লো টর্চ ইউজ না করতে পারে। মাইক একটু ভিন্নভাবে চিন্তা করছিল। সে কয়েকজনকে নিয়ে পর্দা এবং কাপড় ম্যানেজ করে। এরপরে স্টাফেরা কাপড়ের ওপরে হেল্প চেয়ে মেসেজ লেখে। তাদের প্ল্যান হলো তারা এই কাপড়টা ছাদের ওপর থেকে ঝুলিয়ে দেবে। এতে রাস্তা দিয়ে যাওয়া আসা করা লোকদের কেউ না কেউ নিশ্চয়ই সেটা দেখতে পাবে। তখন তাদের বাইরে থেকে হেল্প পাওয়ার একটা চান্স ক্রিয়েট হবে। তবে মাইকের এই কাজ কারবারগুলো লিয়ান্ড্রার পছন্দ হচ্ছিল না। সে মাইককে বোঝায় তাকে রিয়েলিস্টিক হতে হবে। মাইক যে মানুষগুলোকে বাঁচাতে এত সব ঝামেলা করছে, প্রয়োজনে তারাই আবার মাইককে হত্যা করতে দ্বিতীয়বার ভাববে না। এখানে সবাই নিজেদের মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে আছে। এখন বিবেক, মনুষ্যত্ব ঠিক বেঠিক নিয়ে ভেবে কাজ হবে না। এই সময় স্বার্থপর হতে না পারলে টিকে থাকা যাবে না। মানুষের নেচারই এটা, নিজের প্রয়োজনে প্রত্যেকেই স্বার্থপর হয়ে যায়। মাইক লিয়ান্ডার কথার কোনো উত্তর দেয় না। সে নিজের মতো কাজ চালিয়ে যায়। এরপর সে কয়েকজনকে নিয়ে ছাদে ওঠে। তারপরে তারা হেল্প লেখা ব্যানারটা ঝোলাতে যাচ্ছিল। তখন নিচ থেকে মিলিটারিরা তাদের ওপরে গুলি চালাতে শুরু করে। প্রথমে সরে এসে তারা আবারও ব্যানার টানানোর চেষ্টা করে, কিন্তু একজন স্টাফের হাতে মিলিটারির গুলি লাগে এবং ব্যানারটা নিচে পড়ে যায়। তাদের কাছে আরেকটা ব্যানারও ছিল। মাইক এবার জেদ ধরে মিলিটারিদের গুলি উপেক্ষা করে ব্যানার টানানোর চেষ্টা করে। তবে ইন্টারকমে অ্যালার্ট করা হয় কেউ বাইরের হেল্প নেবার চেষ্টা করলে তাকে মেরে ফেলা হবে। তবুও মাইক শোনে না। সে প্রয়োজনে নিজের জীবন স্যাক্রিফাইস করে অন্যদের বাঁচাবে। মিলিটারিদের অনবরত গুলি উপেক্ষা করে সে ব্যানার টানাচ্ছিল। এরকম জেদ করলে তার মৃত্যু নিশ্চিত। এই জন্য আরেকজন কলিগ তাকে জোর করে ছাদের কার্নিশ থেকে টেনে নিয়ে আসে। বাইরে থেকে হেল্প চাওয়ার লাস্ট প্রচেষ্টাতেও ব্যর্থ হয়ে তারা অফিস ফ্লোরে চলে আসে। সিঁড়িতে আসার সময়ে লিয়ান্ড্রা মাইককে এরকম পাগলামি করতে বারণ করে, কারণ সে চাইলেও সবাইকে বাঁচাতে পারবে না। মাইক ব্যর্থ হয়ে খুবই আপসেট হয়ে পড়ে। সে লিয়ান্ড্রাকে বলে তার অনেকদিন ধরে সন্দেহ হচ্ছে এই অফিসটা কেন বানানো হয়েছে। অফিসটা লোকালয় থেকে অনেক দূরে ফাঁকা জায়গায় বানানো, যেটা সম্পূর্ণ অযৌক্তিক প্ল্যানিং। তারা বিপদে পড়লে এখানে হেল্প পাবার কোনো সুযোগ নেই। এছাড়া তাদের মাথায় শুরু থেকে একটা চিপ বসিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে এখানে তেমন কোনো কাজও করা লাগে না। বছর ধরে তারা জাস্ট অথরিটির কথাই নেচে যাচ্ছে। তাই এখানে তাদেরকে শুধুমাত্র চাকরির জন্য আনা হয়নি, বরং এর পেছনে ওদের অন্য কোনো উদ্দেশ্য আছে। লিয়ান্ড্রা বুঝতে পারছিল না তারা সরকারের হয়ে কাজ করে, তাহলে তাদের নিয়ে সরকারের খারাপ কি প্ল্যানই বা থাকতে পারে। তো যাই হোক, তারা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল। হঠাৎ ব্যারি টিম নিয়ে এসে মাইকের মাথায় আঘাত করে। এতে মাইক সেন্সলেস হয়ে যায়। মাইক তাদের কাজে বাধা দিচ্ছিল, এই জন্য ওরা এই কাজটা করে। এরপরে তারা ইভানের কাছে অস্ত্রাগারের চাবি চায়। ইভান রাগ করে চাবিটা নিচতলায় ফেলে দেয়।
তখন একজন খেপে গিয়ে আচমকা ইভানের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এরপরে তারা লিয়ান্ড্রাকে জোর করে ধরে নিয়ে যায়। এরপরে ব্যারি তার ক্লোজ কয়েকজনকে নিয়ে অস্ত্রাগারে যায়। সেখানে অনেক পিস্তল রাখা ছিল। সে সবাইকে একটা করে পিস্তল দেয় আর বাকিগুলো ভোল্টেই নিজের হেফাজতে রেখে দেয়। ব্যারি জানায় এখানে প্রয়োজনের চেয়ে অনেক বেশি পিস্তল আছে। তার মানে অথরিটি ইচ্ছে করেই এখানে বেশি পিস্তল রেখেছে, অর্থাৎ তাদের আগে থেকেই সব প্ল্যান করা ছিল। তো এরপরে সব স্টাফদের এনে অফিস ফ্লোরে দাঁড় করানো হয়। ততক্ষণে মাইকেরও জ্ঞান ফিরে এসেছিল, তাকেও সেখানে ধরে আনা হয়। যেসব স্টাফদের 18 বছরের কম বয়সী ছেলেমেয়ে আছে তাদেরকে আলাদা হয়ে এক পাশে সরে যেতে বলা হয়। এরপরে 60 বছরের বেশি বয়সী স্টাফদের আরেক পাশে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ব্যারির ক্যালকুলেশন ছিল সে বৃদ্ধ লোকদের, মানে যাদের আর না বাঁচলেও চলবে, এদেরকে মেরে ফেলবে। কিন্তু দেখা যায় এই ধরনের মাত্র 7 জন স্টাফ আছে। তাই ব্যারি অন্য স্টাফদেরও ইচ্ছে মতো ধরে বৃদ্ধদের সাথে জুড়ে দেয়। সে মাইক এবং লিয়ান্ড্রাকেও ওদের ভেতরে পাঠিয়ে দেয়। এভাবে 30 জন হয়ে গেলে ব্যারি রেডিওতে গান চালু করতে বলে। তারপর নিজের লোকেদের গুলি করার নির্দেশ দেয়। গানের তালে তালে তারা একজন একজন করে হত্যা করতে শুরু করে। ড্যানি এতক্ষণ স্টোর রুমে লুকিয়েছিল। গান ফায়ারের আওয়াজ পেয়ে সে এসে আড়াল থেকে ভেতরের ঘটনা দেখে আটকে ওঠে। এরপর সে ছুটে মেইন সুইচের কাছে যায় এবং মেইন সুইচ বন্ধ করে সব অন্ধকার করে দেয়। এতে সুযোগ পেয়ে ভিকটিমেরা পালাতে শুরু করে। ব্যারি আর তার লোকেরা তখন এলোপাথারি গুলি চালাতে থাকে। এতে দুর্ভাগারা অনেকেই মারা যায়। বাকিদের ধাওয়া করতে গিয়ে ব্যারির দলেরও 2-1 মারা যায়। কিছুক্ষণ পরে ইন্টারকমে অ্যালার্ট করা হয় এখন পর্যন্ত 29 জন মারা গেছে। নেক্সট 2 মিনিটের ভেতরে যদি আরেকজনকে না মারা হয় তাহলে আরও 30 জনকে র্যান্ডমলি মেরে ফেলা হবে। সবাই এতে আতঙ্কিত হয়ে পড়ে। লিয়ান্ড্রা একটা টেবিলের নিচে লুকিয়েছিল। তখন গান হাতে তার এক কলিগ চলে আসে। সে ব্যারির টিমের হয়ে অন্যদের হত্যা করছিল। সে লিয়ান্ড্রাকে গুলি চালানোর আগে লিয়ান্ড্রা তাকে একটা মেটাল স্ট্রিক দিয়ে আঘাত করে। এরপর লিয়ান্ড্রা তাকে মেরে ফেলতেই যাবে, কিন্তু তার অসহায় চেহারা দেখে সে আর কিছু করে না। ততক্ষণে অথরিটির দেওয়ার সময় শেষ হয়ে যায়। ফলে র্যান্ডমলি আরও এক্সট্রা 30 জন স্টাফকে মেরে ফেলা হয়। সবাই নিজেদের মাথার পেছনে চিপ ব্লাস্ট করে মারা যায়। আর যে এই নৃশংস গেমটা কন্ট্রোল করছিল তার কাছে সব স্টাফদের নাম এবং নামের পাশে একটা করে বাটন দেওয়া ছিল। সে ইচ্ছে মতো বাটনে প্রেস করছিল আর সেই স্টাফটা মারা যাচ্ছিল। তো যাই হোক, এক্সট্রা 30 জন স্টাফকে মেরে ফেলার পরে পরিস্থিতি শান্ত হয়ে যায়। এরপরে ইন্টারকমে জানানো হয় এবার ফাইনাল স্টেজের খেলা হবে। ফাইনাল স্টেজে যে সবচেয়ে বেশি জনকে হত্যা করতে পারবে বা লাস্ট পর্যন্ত যে সার্ভাইভ করতে পারবে সেই বেঁচে যাবে, বাকিরা মারা যাবে অথবা মেরে ফেলা হবে। এরপরে এখন পর্যন্ত কে কতজনকে হত্যা করেছে সেই ট্যালিও দেখানো হয়। যেমন ব্যারি এখন পর্যন্ত 11 জনকে হত্যা করেছে, উইন্ডেল 7 জনকে হত্যা করেছে, ভিনসেন্ট এবং ড্যানি 1 জন করে হত্যা করেছে। তো ইন্টারকমের ঘোষণা শেষ হলে ব্যারি, উইন্ডেল এবং ভিনসেন্ট সামনে যাকেই পাচ্ছিল তাকেই হত্যা করছিল। মৃত্যু থেকে বাঁচতে ড্যানি এবং তার আরেক কলিগ একটা এলিভেটরের ওপরে লুকিয়েছিল। ব্যারি অন্যদের খুঁজতে ওই এলিভেটরেই ওঠে। এলিভেটর ওপরে ওঠার সময়ে ব্যারি বুঝতে পারে এলিভেটরের সিলিংয়ে কেউ আছে, তাই সে ওপরে গুলি চালাতে শুরু করে। ড্যানি কোনো রকমে পাশের একটা ফাঁকা স্পেসে লাফ দিয়ে প্রাণে বেঁচে যায়। তবে তার কলিগ ওপরের ফ্লোরের সাথে চাপা পড়ে মারা যায়। এতে লিফট আটকে গিয়ে ব্যারিও আর লিফট থেকে বের হতে পারে না। এদিকে মার্টি এবং চেট মৃতদের মাথার ভেতর থেকে ছোট ছোট বোমগুলো বের করছিল। এগুলোর কারণেই তাদের মাথায় ব্লাস্ট হয়েছিল, মানে ওরা তাদের মাথা থেকে বোমগুলো বের করছিল, যাদের বোমগুলো এখনো ব্লাস্ট হয়নি। এই সময় সেখানে লিয়ান্ড্রা চলে আসে। লিয়ান্ড্রা ওদের দিকে আতঙ্কে গান পয়েন্ট করলে ওরা জানায় এরকম অনেকগুলো বোম যদি তারা এক জায়গায় করতে পারে তাহলে সেগুলো দিয়ে বিল্ডিংয়ের দরজাটা ব্লাস্ট করে উড়িয়ে দিতে পারবে। তাদের প্ল্যান লিয়ান্ড্রার ভালো লাগে, তাই সে কন্ট্রোল রুমের স্পিকার থেকে ঘোষণা দিয়ে মাইককে বলে আমি নিচতলায় কন্ট্রোল রুমে আছি, সম্ভব হলে তুমিও এসো এখানে। যদিও লিয়ান্ড্রার এই কাজটা সুইসাইডের মতো হয়ে যায়, কারণ তার ঘোষণাটা স্পিকারে সবাই শুনতে পায়। স্পিকারে যেহেতু সবাই শুনতে পায় তাই খুনিরা তার লোকেশনও জেনে যায়। এই জন্য মাইকের আগে যদি ওরা লিয়ান্ড্রার কাছে পৌঁছে যায় তবে তো ওর মৃত্যু নিশ্চিত। একটু পরে সেখানে উইন্ডেল চলে আসে। লিয়ান্ড্রার কাছে গান ছিল, সে উইন্ডেলের দিকে গান পয়েন্ট করে। উইন্ডেল গুলি চালানোর আগেই লিয়ান্ড্রা তাকে গুলি চালিয়ে দেয়। তবে আহত হয়েও উইন্ডেল ক্রমাগত গুলি চালাতে থাকে, ফলে মার্টি এবং চেট গুলি লেগে মারা যায়। তখন লিয়ান্ড্রা একটা কুড়াল পেয়ে সেটা দিয়ে ক্রমাগত উইন্ডেলকে কুপিয়ে মেরে ফেলে। কিছুক্ষণ পরে মাইক সেখানে চলে আসে।
এবং লিয়ান্ড্রাকে জীবিত দেখে তাকে জড়িয়ে ধরে। লিয়ান্ড্রার রুমালের ওপরে রাখা ছোট ছোট বোমগুলো মাইককে দেখালে মাইক সেগুলো জড়িয়ে নিজের পকেটে ঢুকিয়ে নেয়। এরপর সে লিয়ান্ড্রাকে নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু পেট্রোল বোমা নিয়ে সেখানে ভিনসেন্ট চলে আসে। সে তাদের দিকে বোমা ছুটছিল, তাই ওরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে শুরু করে। কিন্তু ব্যারি লিফট থেকে বেরিয়ে এসেছিল, এমনকি সে ড্যানিকেও মেরে ফেলেছিল। তারা ব্যারির সামনে পড়ায় ব্যারি তাদের ওপরে গুলি চালাতে শুরু করে, ফলে তারা দুই দিক থেকে আটকা পড়ে যায়। তবুও তারা নিচে নেমে ভিনসেন্টের বোম থেকে বেঁচে একটা কর্নারে লুকিয়ে পড়ে। তখন মাইক খেয়াল করে লিয়ান্ড্রার বুকে একটা গুলি লেগেছে। মাইকের কোলের ওপরেই লিয়ান্ড্রা মারা যায়। এদিকে ব্যারি ভিনসেন্টকেও মেরে ফেলেছিল, ফলে লাস্টে শুধুমাত্র ব্যারি এবং মাইক বেঁচে ছিল। লিয়ান্ড্রাকে মারার ক্ষোভে মাইক ব্যারির ওপরে ঝাঁপিয়ে পড়ে। দুজনের বেশ কিছুক্ষণ মারপিট চলে। এক পর্যায়ে মাইক হাতের কাছে টেপ ডিসপেন্সার পেয়ে সেটা দিয়ে ব্যারির মাথায় আঘাত করে। এরপরে সে মারতে মারতে ব্যারিকে মেরেই ফেলে। তারপরে ইন্টারকমে মাইককে অভিনন্দন জানানো হয়, কারণ লাস্ট পর্যন্ত একমাত্র সেই বেঁচে আছে। সব শেষ হয়ে যাবার পরে দুজন মিলিটারি এসে মাইককে বাইরে নিয়ে যায়। এরপরে তাকে পুরনো গোডাউনের ভেতরে নিয়ে যায়। সেখানে গিয়ে মাইক সেই লোকটাকে দেখতে পায় যে এই মৃত্যুর গেমটা কন্ট্রোল করছিল। লোকটা এখানে বসে ইন্টারকমে এতক্ষণ ইনস্ট্রাকশন দিচ্ছিল। তাছাড়া তার সামনে একটা বিশেষ বোর্ড রাখা ছিল। এই বোর্ডের সুইচ টিপেই সে ইচ্ছে মতো স্টাফদের হত্যা করছিল। মাইক লোকটাকে কলার চেপে ধরে জিজ্ঞেস করে তারা কারা আর সে কেনই বা এইগুলো করলো। লোকটা জানায় তারা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের লোক। তাদের কাজ হলো হিউম্যান বিহেভিয়ার বা মানুষের আচার আচরণের উপরে গবেষণা করা। তারা বিশ্বাস করে মানুষের ওপরে গবেষণা করা দোষের কিছু না। সেক্ষেত্রে মানুষকে যদি হত্যাও করতে হয় তবুও সেটা কোনো ব্যাপার না। ভবিষ্যৎ পৃথিবীকে আরো সুন্দর করে তুলতেই নাকি তারা এই এক্সপেরিমেন্ট করছে। তো লোকটা মাইককে বলে তারা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে মানুষের হিউম্যান বিহেভিয়ারের ব্যাপারে ডেটা কালেক্ট করছে। তাই তারা এখন মাইককে কয়েকটা প্রশ্ন করবে। মাইক ঠিকঠাক উত্তর দিলে তাকে যেতে দেওয়া হবে। তো মাইকের জন্য প্রথম প্রশ্ন ছিল এত সব কিছু ঘটে যাবার পরে তার এখন কেমন ফিলিংস হচ্ছে। প্রশ্ন শুনে মাইক খুবই ক্ষেপে যায়। এইমাত্র তার চোখের সামনে ভালোবাসার মানুষকে মরতে হয়েছে, তার হাতে কলিগের মৃত্যু হয়েছে, প্রিয় বন্ধুদের মৃত্যু চোখের সামনে দেখেও সে তাদের হেল্প করতে পারেনি। অথচ তাকে জিজ্ঞেস করা হচ্ছে তার কেমন লাগছে। মাইক প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করে আপনারা তো সিক্রেট ক্যামেরার মাধ্যমে এখানে বসে সবই দেখতে পাচ্ছেন, তাহলে আমি যে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বোমা রুমালের ভেতরে নিয়ে পকেটে ঢুকিয়েছিলাম সেই দৃশ্যটা কি আপনারা দেখেছিলেন? মাইকের কথায় লোকটা একটু হকচকিয়ে যায়। সে জিজ্ঞেস করে মাইক বোমাগুলো কোথায় রেখেছে? তখন মাইক হেসে ফেলে। আসলে সে বোমাগুলো এদের সবার পকেটে ঢুকিয়ে দিয়েছে। মিলিটারি দুজন যখন তাকে ধরে নিয়ে আসছিল তখন সে ওদের পকেটে বোমাগুলো ঢুকিয়ে দিয়েছে। আর এখানে আসার পরে মাইক যখন লোকটার কলার চেপে ধরেছিল তখন সে লোকটার কলারের নিচে বোমাটা ঢুকিয়ে দিয়েছিল। মাইক এক ঝলকে বোর্ডের কাছে যায় এবং যতগুলো সুইচ অফ করা ছিল সেগুলো অন করে দেয়। ফলে ওদের বোমাগুলো ব্লাস্ট করে আহত হয়ে যায়। আসলে এই বোমাগুলো স্টাফদের জন্য বানানো হয়েছিল। তাদের নামের পাশে থাকা সুইচ বা বাটনে প্রেস করলে যার যার নামে বোমা বানানো হয়েছে তার নামের বোমাটাই ব্লাস্ট করবে। যেসব স্টাফদের বোমা ব্লাস্ট করেনি, অর্থাৎ যারা অন্য কোনো কারণে মারা গিয়েছিল, তাদের বোমাগুলো অক্ষত ছিল, ফলে তাদের সুইচগুলো অফ ছিল। মাইক এসে অফ সুইচগুলো অন করে দেবার ফলেই বোমা অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেগুলো ব্লাস্ট করে। তো যাই হোক, মাইক একটা মেশিন গান তুলে নিয়ে লোকটা সহ বাকি মিলিটারি বা গার্ডদের মেরে ফেলে। এরপরে সে স্বাধীনভাবে খোলা আকাশের নিচে বেরিয়ে আসে। কিন্তু সে এত সহজে এদের হাত থেকে নিস্তার পাবে না, কারণ এই রকম গেম আরো অনেকগুলো জায়গায় খেলানো হচ্ছিল। সেসব জায়গাতেও মাইকের মতো কেউ না কেউ লাস্টে টিকে গেছে। আর এইসব উইনারদের নিয়ে আবারও সেকেন্ড স্টেজের গেমের ঘোষণা করা হয়। সেই সাথে সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, মানুষ যতই সভ্য শিক্ষিত হোক না কেন, প্রয়োজনে সে পশুর চেয়েও হিংস্র হয়ে ওঠে। নিজের জীবন বাঁচাতে নৃশংস হয়ে ওঠা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এই সিনেমাটির প্রতিটা পদে পদে আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি। তারপরেও মাইকের মতো কিছু কিছু মানুষ থাকে যারা কখনো নিজের বিবেককে নষ্ট হতে দেয় না। দর্শক, এরকম পরিস্থিতিতে থাকলে আপনি কি করতেন? এই ভিডিওর কমেন্ট বক্সেও একটা সাইকোলজিক্যাল টেস্ট হয়ে যাক। আপনার মন্তব্য কোনো দ্বিধা ছাড়াই আমাদের জানাতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।